নমস্কার, আমার নাম পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা কিডনির সিস্ট নিয়ে কথা বলবো। আমরা জানব কিডনির সিস্ট কি, কেন হয়, কখন কতটা বিপজ্জনক হতে পারে এবং কিভাবে আমরা এটি সমাধান করতে পারি। তাহলে যখন আমরা কিডনির আল্ট্রাসাউন্ড করাই, তখন অনেক সময় দেখা যায় কিডনির ভেতরে সিস্ট আছে। এই কিডনির সিস্ট দুই ধরনের হতে পারে। একটি হলো সিম্পল কর্টিক্যাল সিস্ট। তাহলে যদি আপনি আল্ট্রাসাউন্ড করিয়ে থাকেন এবং সেখানে লেখা থাকে সিম্পল কর্টিক্যাল সিস্ট, তাহলে খুব বেশি চিন্তার কিছু নেই। সিম্পল কর্টিক্যাল সিস্ট তখন পর্যন্ত বিপজ্জনক নয়, যতক্ষণ না এর আকার খুব বড় হয়ে যায়। আমাদের স্বাভাবিক কিডনির আকার প্রায় 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টির আশেপাশে। যদি আপনার সিম্পল কর্টিক্যাল সিস্ট 30 20 10 বা 5 হয়, তাহলে চিন্তার কিছু নেই। কেন? কারণ এই সিস্ট কিডনির বাইরে থাকে, যেমন আমাদের মুখে বা শরীরের অন্য কোথাও তিল বা আঁচিল হয়। আর এই আঁচিলগুলো আমাদের শরীরের বাইরের দিকে থাকে এবং এগুলোতে সাধারণত কোনো ক্ষতি হয় না। ঠিক সেইভাবেই যখন কিডনির ওপরে কখনো সিম্পল কর্টিক্যাল সিস্ট হয়, তখন সেটি কিডনির বাইরে থাকে, তাই কিডনিকে কোনো ক্ষতি করে না বেশিরভাগ ক্ষেত্রেই। তবে যদি এই সিস্টের আকার খুব বড় হয়ে যায়, তাহলে এটি চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে কিডনির কাজ করার ক্ষমতা কখনো কমে যেতে পারে। কিছু ক্ষেত্রে কাজ করার ক্ষমতা কমে যেতে দেখা যায়, কিন্তু তার জন্য সিস্টের আকার বড় হতে হবে। কতটা বড় হতে হবে? অন্তত 40 এর কাছাকাছি হতে হবে, আর 40 মানে 4 সেন্টিমিটার। তাহলে যদি আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টে 4 সেন্টিমিটারের বেশি সিম্পল কর্টিক্যাল সিস্ট দেখা যায় আর ইউরিনে প্রোটিন পাওয়া যায়, তাহলে ধরে নিন আপনার কিডনিতে সিম্পল কর্টিক সিস্টের কারণে ক্ষতি হচ্ছে, যদিও এটা খুবই বিরল ঘটনা। এখন আসা যাক, যদি আপনার কিডনির সাইজ বড় দেখা যায়, ধরুন কিডনির সাইজ হচ্ছে 13 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার বা এমনকি 18 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে এবং মাল্টিপল সিস্ট আছে, অনেকগুলো সিস্ট আছে, শুধু 12টা নয়, অনেকগুলো সিস্ট। তাহলে একে আমরা বলি পলিসিস্টিক কিডনি ডিজিজ। এখন এই যে পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, মানে এটা আমাদের পরিবার থেকে আসে। মা বাবার মধ্যে কারো থাকলে তখন একে আমরা অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক ডিজিজ বলি। কখনো কখনো কি হয়, প্যারেন্টসের মধ্যে দেখা যায় না, কিন্তু সেটা আপনার থেকেই শুরু হচ্ছে। তখন একে আমরা অটোসোমাল রিসেসিভ পলিসিস্টিক ডিজিজ বলি। এর মধ্যে কিডনির ভেতরে গাঁট তৈরি হয়, ভেতরেও এবং বাইরেও, যার কারণে কিডনির কাজ করার ক্ষমতা কমে যায়। যেখানে রক্ত পরিষ্কার হয়, সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যতই সিস্ট বড় হবে, কিডনির আকারও ততই বড় হবে এবং সেই সঙ্গে কিডনির কাজ করার ক্ষমতাও কমতে থাকবে। এর ফলে কিডনির লেভেল, ইউরিয়া লেভেল বাড়তে শুরু করবে এবং শেষ পর্যন্ত কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যায়। এটা সাধারণত টিনেজ পর্যন্ত দেখা যায় না। 18-20 বছর পর্যন্ত কারো আল্ট্রাসাউন্ডে এটা দেখা যায় না। যখনই আমরা আমাদের 30-40 বছর বয়সে পৌঁছাতে শুরু করি, যাদের শরীরে এই রোগের জিন আছে, তাদের মধ্যে এই সমস্যা দেখা দিতে শুরু করে। এরও কিছু স্তর আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এইভাবে আমরা এটাকে ভাগ করে নিই। গ্রেড 1 এ কি হয়? সেখানে সিস্ট তো আছে, কিন্তু বড় হলেও কিডনিকে ক্ষতি করতে পারছে না। গ্রেড 2 তে কি হচ্ছে? কিডনির ভেতরে ক্ষতি হচ্ছে। তবে এত বেশি ক্ষতি হয়নি। এত বড় কিডনির সাইজ হয়নি যে সেটা পুরোপুরি নষ্ট করে দেবে। গ্রেড 3 তে কি হচ্ছে? সেটা খুব দ্রুত শুরু হচ্ছে। আপনি যদি এখন 20 বছর বয়সী হন এবং কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাহলে সেটাকে গ্রেড 3 বলা হয়। যদি কম বয়সে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাহলে এটা বলে দেয় যে রোগীর ভবিষ্যতে সমস্যা হবে, কিন্তু এটা কখন শুরু হবে সেটা কেউ জানে না। এখন এই যে সিস্ট তৈরি হচ্ছে, এর ভেতরে আসলে কি হচ্ছে, এটা কিভাবে তৈরি হয়? এটা তো জেনেটিক কারণে তৈরি হয়। যেমন আপনার নাক কেমন হবে, কান কেমন হবে, এটা আপনি পরিবার থেকে পেয়ে থাকেন। একইভাবে আপনার কিডনিতে সিস্ট তৈরি হবে কিনা, সেটাও পরিবার থেকে পাওয়া যায়। তাই এই সিস্টকে এখান থেকে সরানোর কোনো উপায় নেই, কারণ এই সিস্টটা স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে। আপনি যদি এটাকে সরিয়েও দেন, তাহলে আবারও তৈরি হয়ে যাবে। এর ভেতরে ভর্তি থাকে তরল পদার্থ, মানে পানির মতো তরল। আমরা যদি কোনোভাবে এই তরলটাকে নিয়ন্ত্রণ করতে পারি বা এটাকে একটু কমিয়ে দিতে পারি, এর আকার নিয়ন্ত্রণ করতে পারি, মানে সিস্ট তো থাকবে, কিন্তু আকার নিয়ন্ত্রণ করতে পারলে কিডনির আরাম হতে পারে। এখন যদি আমাদের এই তরলটাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই তরল, মানে এই পদার্থের ড্রেনেজ দিতে হবে। তাহলে আমাদের শরীরের ভেতরে যে ফ্লুইডের পরিবহন হয়, সেটা দুইভাবে হয়। একটা হয় আর্টারি আর ভেন দিয়ে। যেমন রক্ত আসছে, যাচ্ছে, আসছে, যাচ্ছে। এই দিয়েই অক্সিজেন আসছে। এই দিয়েই ময়লা আবর্জনাও বাইরে বেরিয়ে যাচ্ছে। আরেকটা হয় আমাদের সেল টু সেল, মানে যেখানে রক্ত সরবরাহ হয় না।
দূরে দূরে আপনার কোথাও রক্ত সরবরাহ নেই, তাহলে সেখানে কিভাবে অক্সিজেন পৌঁছায়? খাবার কিভাবে পৌঁছায়? এটা পৌঁছায় সেল টু সেল ট্রান্সপোর্টেশন অফ থিংসের মাধ্যমে। তো যদি আমরা কোনোভাবে এই জিনিসটা ঠিক করে দিই, তাহলে আমরা দেখি যে ফ্লুইডের সাইজ বা সিস্টের সাইজ একটা এক্সপোনেনশিয়ালি বাড়ে না। যার ফলে আমাদের কি উপকার হয়? হিট লেভেল, ইউরিয়া লেভেল বাড়া বন্ধ হয়ে যায়। কারণ আগেই যে ফ্লুইড জোনে আছে, সেটা এতটা চাপ তৈরি করতে পারে না যে কিডনিকে আরও ক্ষতি করতে পারে। যার জন্য লেভেল কমেও যায় এবং সেটা স্থিতিশীলও থাকে। আর এটাই পলিসিস্টিক কিডনি ডিজিজের চিকিৎসা। যেখানে রোগীর সাধারণত কর্টিক্যাল সিস্ট থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো চিকিৎসার দরকার হয় না। তবে যদি প্রোটিন ইউরিনে আসছে, তাহলে চিকিৎসার দরকার পড়বে। লেভেল বেশি হলে দরকার পড়বে, না হলে কোনো চিকিৎসার দরকার নেই। কিন্তু যদি আপনি জানেন যে আপনার পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, তাহলে চেষ্টা করা উচিত এই রোগটাকে যতটা সম্ভব দেরি করানোর। তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ব্লাড প্রেসারের ওপর। কারণ আপনি যদি পলিসিস্টিক কিডনি রোগী হন, কিডনি নষ্ট হচ্ছে সিস্টের জন্য, কিন্তু আপনার যদি ব্লাড প্রেসার বেড়ে যায়, তাহলে দুইটা রোগ একসাথে কিডনিকে ক্ষতি করবে এবং এমন ক্ষেত্রে কিডনিকে বাঁচানো কঠিন হয়ে যায়। তাই আমাদের উচিত নিজেকে ছোটখাটো রোগ যেমন ব্লাড প্রেসার, সুগার থেকে দূরে রাখা। পলিসিস্টিক কিডনি ডিজিজে সিস্টের মধ্যে যে ফ্লুইড জমা হচ্ছে, তার ম্যানেজমেন্টের জন্য আপনাকে আজীবন চেষ্টা করে যেতে হবে। কারণ আপনি যদি আজীবন ম্যানেজ করেন, তাহলে 10-15 বছর আপনার আয়ু বাড়ে, যা খুবই ভালো। তাই আমি আশা করি এই ভিডিও থেকে আপনি সিস্ট সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছেন। কিডনিতে কত ধরনের সিস্ট হয়, কোনটা বিপজ্জনক নয় এবং কিভাবে এগুলো ম্যানেজ করা হয়। আজুর্বেদের সাহায্যে তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে বা কিছু জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। এখন বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।